আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আর কি স্ক্রিনটা দেখা যাচ্ছে, বা যদি দেখা না যায় আমার একটু হ্যাঁ জানাবেন। ভাইয়া, দেখা যায়, স্ক্রিন হ্যাঁ, দেখা যায় দেখা ভাইয়া। যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যারা আমরা জয়েন করেছি ম্যাক্সিমাম ভাইরা তো হচ্ছে যে আমাদের সিনোলজির সাথে সম্পৃক্ত বা সিনোলজি ইউজ করতেছেন, তাই না? মাঝে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে বা কোনো জানার কিছু থাকে মাঝখান দিয়ে, সেক্ষেত্রে আপনারা চ্যাট বক্সে চ্যাট করতে পারেন, অথবা হচ্ছে হ্যান্ড রাইজ করলে আমরা আপনাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। তো সিনোলজি তো হচ্ছে, আমি আমার প্রেজেন্টেশনটা একটু শুরু করতে যাচ্ছি। শুরুতে একটু আপনাদের সাথে কথা বলে নিই, যেহেতু দীর্ঘদিন থেকে আমাদের 2015 সাল থেকে সিনোলজি বাংলাদেশের মার্কেটে কর্পোরেট প্রযুক্তির হাত ধরে এসেছে। পরবর্তীতে হচ্ছে প্রায় 2023 পর্যন্ত কর্পোরেট প্রযুক্তি ডিভাইসটা সেল করছে, বা তারাই তাদের মাধ্যমে নিয়ে আসছিল বাংলাদেশে। ওই সময়তে হচ্ছে অনেকগুলো সিনোলজি বাংলাদেশ মার্কেটে বিভিন্ন এসএমবি, ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা সিকিউরিটিতে ফাইল সার্ভার হিসেবে, ব্যাকআপ সলিউশন হিসেবে, অথবা স্যান হিসেবে তারা ফার্স্ট। কিন্তু তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই সময় থেকে অনেকেই হচ্ছে সিনোলজি ন্যাস স্টোরের সাথে সম্পৃক্ত। এর পরবর্তীতে হচ্ছে 2023 সালের দিকে হচ্ছে ডিস্ট্রিবিউশনশিপ ওপেন হয় বাংলাদেশে, আর টেক ডিস্ট্রি লিমিটেড নামে, যেটা হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর জয়েন্ট ভেঞ্চার। আমাদের সিঙ্গাপুরে হচ্ছে আমাদের হেড অফিস, বাংলাদেশ বাংলাদেশে গুলশান 1, 6 নম্বর ও 7 নম্বর অফিস আমাদের আরেকটা অফিস, যেটা হচ্ছে 25শে জুলাই 2023 সালে হচ্ছে বাংলাদেশে লঞ্চ হয়। তো তার ধারাবাহিকতা হচ্ছে আমরা শুধু সিনোলজি না, অনেকগুলো প্রোডাক্ট তার মধ্যে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশনশিপে নিয়ে আসছি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেস, দুইটা দুইটা বেজে নিয়ে আসলাম আমরা এখানে। যেমন কি সফটওয়্যার, হার্ডওয়্যারের ক্ষেত্রে আমাদের সিনোলজি নেস এন্ড সেন স্টোরেজ। ইঞ্জিনিয়ার্স আমাদের হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক সলিউশন। টেক ক্লাস আমাদের ট্যাব। আর ডিলিঙ্ক হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, যতগুলো প্রোডাক্ট আছে ডিলিঙ্কের সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন। আর সফটওয়্যার বেজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এম ডেইমন, মেল সলিউশন এবং মেল সিকিউরিটি গেটওয়ে, দুইটাই আমাদের আছে। ফক্সজি, এলবিএনসি, ই পোস্ট আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট করা মেল সলিউশন, অ্যান্ড সাইজুর। এই হচ্ছে আমাদের টোটাল 9টা প্রোডাক্টের বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউটর। তো ইদানিং হচ্ছে র্যানসমওয়্যার বা র্যানসমওয়্যার খুব র্যানসমওয়্যারে ভালো বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটাক হচ্ছে। সেই ক্ষেত্রে সিনোলজি তার কার্নেল ডেভেলপের মধ্যে অনেকগুলো সিকিউরিটি ফিচার অ্যাড করলো, যাতে করে সিনোলজিটাকে সর্বোচ্চ সেফ এবং ডাটা সিকিউরিটি এবং ডাটা প্রোটেকশন রাখা যায়। তার ধারাবাহিকতা আমি মনে করতেছি যে আমাদের যারা ইউজার বা যারা ইউজ করতেছে তাদেরকে এই বিষয়ে একটু ইনফর্ম করা দরকার, বা তাদের যদি কোনো কনফিগারেশনে কোথাও ঘাটতি থাকে, তারা যাতে করে তাদের এই কনফিগারেশন গুলো সেট করে নেয়, তাদের ডাটাগুলো যাতে করে প্রোটেক্ট থাকে, নিরাপদ থাকে। এই জন্যই হচ্ছে আমি আসলে আজকে সেশনটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো শুরুতে হচ্ছে আমাদের আসলে কি কি ধরনের অ্যাটাক হইতে পারে আমাদের শুধু যে সিনোলজি তা না, আপনার এনভায়রনমেন্টে, আপনার ডাটা সেন্টারে কি কি ধরনের অ্যাটাক হইতে পারে সেই লিস্টটা আমি একটু আপনাদের যদি বলি। আমাদের ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে র্যানসমওয়্যার অ্যাটাক হইতে পারে যে কোনো ডিভাইস, সেটা আমার সার্ভার হোক, ন্যাস হোক, স্টোরেজ হোক, আমার পিসি হোক, সবকিছুই আমার র্যানসমওয়্যার অ্যাটাক হইতে পারে। ব্রুট ফোর্স লগিং অ্যাটাক হইতে পারে, আমার ক্রেডেনশিয়াল থ্রি বা পাসওয়ার্ড অ্যাটাক হইতে পারে, ম্যালওয়্যার ইনজেকশন ও ইনফেকশন হইতে পারে, রিমোট এক্সপ্লোর অ্যাটাক হইতে পারে, জিরো ডে ভালনারেবিলিটি অ্যাটাক হইতে পারে, ডাটা থ্রিপ হইতে পারে, ইনসাইডার থ্রেড, ডিডোস অ্যাটাক হইতে পারে, মেন ইন দ্য মিডল অ্যাটাক হইতে পারে, এসএমবি এক্সপ্লোরেশন অ্যাটাক হইতে পারে, এসএসএস অ্যাটাক হইতে পারে, সাপ্লাই চেইন।
ফারুক ভাই আপনার কথা শুনি না ভাইয়া। আচ্ছা আমার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আমি ভাইকে রিচ করছি। কথা কি শোনা যাচ্ছে? আরে জি ভাই এখন শোনা যাচ্ছে, আপনারটা মিউট হয়ে গেছিল। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিপিট করি। আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাটাক গুলো হয় সাধারণত আমার ডাটা সেন্টার যে আমার এনভায়রনমেন্টে যে আমার সার্ভার থাকতে পারে, আমার ইন হাউস যে পিসি থাকতে পারে, নেস স্টোরেজ থাকতে পারে, স্যান স্টোরেজ থাকতে পারে, সবগুলো আমার এক্সটার্নাল অথবা ইন্টারনালি যেভাবেই হোক আমার কি কি অ্যাটাক হইতে পারে। আমার অ্যাটাক হইতে পারে, র্যানসমওয়্যার অ্যাটাক হইতে পারে, ব্রুট ফোর্স লগিং অ্যাটাক হইতে পারে, ক্রেডেনশিয়াল থ্রি বা পাসওয়ার্ড অ্যাটাক হইতে পারে, ম্যালওয়্যার ইনফেকশন হতে পারে, রিমোট এক্সপ্লোর অ্যাটাক হতে পারে, জিরো ডে ভালনারেবিলিটি অ্যাটাক হইতে পারে, ডাটা থ্রেট হইতে পারে, ইনসাইডার থ্রেট হইতে পারে, ডিডোস অ্যাটাক হইতে পারে, মেন ইন দ্য মিডল অথবা অ্যাটাক হইতে পারে, এসএমবি এক্সপ্লোরেশন অ্যাটাক অথবা এসএইচএস অ্যাটাক, সাপ্লাই চেইন অথবা হচ্ছে ব্যাকআপ ট্রিগার অ্যাটাক হইতে পারে, ক্লাউড সিঙ্ক অ্যাটাক হইতে পারে। এখন এই যে অ্যাটাক গুলো করার ক্ষেত্রে আমরা আমাদের যে সিনোলজি ন্যাস স্টোরেজটা আসলে আমরা এই অ্যাটাক গুলা থেকে কিভাবে আসলে সেভ করব, বা আমার ডেটা গুলা যে ফুল ইনফ্রাস্ট্রাকচার বা ডাটা সেন্টারে যে ডেটা গুলা, এই ডেটা গুলো আমি আসলে কিভাবে হচ্ছে সেভ করব, যেহেতু আমি সিনোলজিকে ব্যাকআপ সলিউশন অথবা আর্কাইভিং হিসেবে নেওয়া হয়েছে। তো এই অ্যাটাক গুলা থেকে যাতে করে আমি আমার নেসটাকে কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি, সেই স্টেপ গুলো আমি আপনাদেরকে একটু যদি নলেজে দিই, আপনারা যদি নোট করেন, কেউ যদি নোট করতে চান নোট করতে পারেন। ফার্স্ট অপশন হচ্ছে যে যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয় আমরা কি করতে পারি। র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে আমাদের কয় টাইপের হইতে পারে এখানের মধ্যে। যদি আমি র্যানসমওয়্যার অ্যাটাক করে কি কি ধরনের হচ্ছে, যেমন কি স্প্রোয়ার, সেটা হইতে হইতে পারে, যেমন আমার পাশে একটা ইমেজ দেওয়া আছে। স্প্রোয়ার যদি করে সেটা হচ্ছে ভুয়া সতর্ক বার্তা দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতে পারে। তারা তারা আমার অ্যাটাক করার পরে একটা ভুয়া সতর্কতা দিল, দিয়ে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে জামানত বা টাকা আদায় করার চেষ্টা করে। অথবা লক র্যানসমওয়্যার যদি করে, সে কি করে আমার সার্ভার অথবা স্টোরেজে পুরো সিস্টেমটাকে সেই লক করে দিতে পারে। অ্যাটাক করার পর লক করে দিয়ে সে আমার থেকে হয়তো বা দেখা গেছে একটা মেসেজ শো করে সে আমার থেকে জামানত চাইতে পারে। আবার ক্রিপ্টো র্যানসমওয়্যার হইতে পারে। ক্রিপ্টো দেখে যেমন কি ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো র্যানসমওয়্যার যেটা বলি আমরা, ফাইল এনক্রিপশন করে দেওয়া। তারপর হচ্ছে ডগসওয়্যার যদি হয়, যেমন তথ্য পাশের হুমকি দেওয়া, যে আমার অনেকগুলো তথ্য সেই নিয়ে এগুলাকে আমি তথ্য পাশ করে দিবে, এই ধরনের সে হুমকি দিতে পারে। তারপর র্যানসম অ্যাজ সার্ভিস যেটা হয়, সেটা অপরাধী ভাড়া বা র্যানসমওয়্যার প্রদান করে। এই ধরনের অ্যাটাক গুলো যদি সে করে, সেক্ষেত্রে আমাদের সিনোলজিতে আমরা কিভাবে প্রোটেক্ট করব। এই প্রোটেক্ট করার জন্য আমাদের সিনোলজিতে আমরা করতে পারি ইমিউটেবল স্ন্যাপশট আমরা করতে পারি। ইমিউটেবল অর্থাৎ আমার যে ফোল্ডারের মধ্যে আমার সব ইউজারদের ডাটা স্টোর হয়, আর্কাইভ হয়, ওই ফোল্ডারটাকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ইমিউটেবল করে দিতে পারি। সেটা হইতে পারে 1 মাসের জন্য, সেটা হইতে পারে 1 বছরের জন্য, সেটা হইতে পারে 2 বছরের জন্য। এই ধরনের আমরা একটা টাইম পিরিয়ড করে একটা ফোল্ডারকে আপনার ইমিউটেবল করে দেওয়ার পরে আমার ইউজারদের প্রত্যেকের ডাটা আমার ওই ফোল্ডার, নির্দিষ্ট ফোল্ডারে আসবে আর ওই জায়গাতে স্টোর থাকবে। এটা এক ধরনের ওয়ার্ম স্টোরেজের মতো, যে এটা রিড অনলি রাইট অনলি রিড মেনি। যে আমার এটাকে কি করবে, কোনো কারণে র্যানসমওয়্যার যদি অ্যাটাক হয় সেক্ষেত্রে সে রিড করতে পারবে, দেখতে পারবে, কোনোভাবে সে এটাকে রাইট করতে পারবে না। এই ফিচার অলরেডি সিনোলজিতে আছে। আপনাদের এই সিস্টেমটা যদি মনে হয় যেন করা প্রয়োজন, আপনারা করে নিতে পারেন। তারপরে এমএফএ আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আমরা করে নিতে পারি সিনোলজিতে। এটা অনেকে করতে চায় না, যে আমার অ্যাপসে কোড যাবে অথবা মেইলে ভেরিফিকেশন কোড যাবে, ওখান থেকে আমি ভেরিফিকেশন দিয়ে লগ ইন করবো। এই মানে এই জিনিসটা অনেকেই করতে চায় না আমার জানা মতে। আমি অনেককে দেখলাম যে ভাই আপনি আপনার ইউজারটাকে এমএফএ করে নেন বা মাল্টি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করে নেন। সে কি করে, সে এটা দেখে, দেখার পরে বলে যে আমি এটা পরে করে নিই। কিন্তু এই ভুলটা অনেকে করতে চায় না। তো আমাদের যারা এখনো ইউজ করতেছি, আমরা যাতে করে মাল্টি ফ্যাক্টর অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেই। আমাদের অফলাইন ব্যাকআপ,
সিনোলজিতে যেমন কি একটা এয়ারক্রাফট সলিউশন আছে যে আমার নির্দিষ্ট টাইমে আমি ব্যাকআপ সলিউশন ব্যাকআপের শিডিউল দিয়ে রাখলাম, সেই ক্ষেত্রে ব্যাকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে অটোমেটিক্যালি অফলাইনে চলে যাবে। আমাদের ডিপি সিরিজ গুলো আছে, অ্যাক্টিভ প্রোটেক্ট অ্যাপ্লায়েন্স। অথবা সিনোলজিতে আরেকটা ফিচার আছে, আমাদের হচ্ছে ফরওয়ার্ড শিডিউলিং করা যায়। কারো যদি মনে হয় যে না আমার রাত্রে কোনো ব্যাকআপ আসবে না, অথবা রাত্রে আমার ন্যাস স্টোরেজ ওপেন থাকার দরকার নাই, লগ ইন থাকার প্রয়োজন নেই, আপনি চাইলে এটাকে ফরওয়ার্ড শিডিউলিং করে দিতে পারেন। তারপরে ফরওয়ার্ড শিডিউলিং করে দিলে পুরোপুরি অফলাইনে চলে যাচ্ছে, অথবা নেটওয়ার্ক ডিসকানেক্ট করে দিলে অফলাইনে চলে যাচ্ছে। আমি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এটাকে অফলাইন পাওয়ার অফ করে দিলাম, সে অটোমেটিক্যালি ওই টাইমটাতে অফলাইন হয়ে যাবে, পরবর্তী 6টাতে অটোমেটিক্যালি সেই স্টার্ট হয়ে যাবে। অটো ব্লক আমাদের সিনোলজির যে একটা ফিচার হচ্ছে অটো ব্লক, যে আপনার ধরেন যে অটো ব্লকটা আপনি কিভাবে করতে পারেন, যে 5বারের বেশি ট্রাই করলে, 3বারের বেশি ট্রাই করলে, অথবা 2বারের বেশি ট্রাই করলে কোনো ইউজার যদি ভুল পাসওয়ার্ড বা ভুল ইউজার দিয়ে ট্রাই করে, যাতে করে সে অটোমেটিক্যালি কি করে পার্মানেন্টলি অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে দেয়, এই ধরনের ফিচার ওখানে ভিতরে আছে ফায়ারওয়ালের ভিতরে, সিনোলজির ফায়ারওয়ালের ভিতরে। তো আপনি চাইলে এটাকে ব্লক এনেবল করে দিতে পারে, যে আমি চাচ্ছি যে আনঅথরাইজ কোনো ইউজার যদি লগ ইন করার ট্রাই করে, সে যদি 5বার বেশি ট্রাই করে, তাহলে তার পার্মানেন্টলি ওই ইউজারটাকে ব্লক করে দিবে। এই ধরনের আপনি পলিসি দিয়ে দিতে পারেন। বিটিআরএফ স্ন্যাপশট অলরেডি সিনোলজির খুব ভালো একটা ফিচার্স, যে কোনো কারণে যদি আমার স্টোরেজের, এটা হচ্ছে আমার ইতে সিনোলজির ফাইল এক্সটেনশনের মধ্যে যে আমরা যখন রেড করতে যাই, আমাদেরকে সে বলে যে আমি ext4 করব নাকি হচ্ছে বিটিআরএমএস করব। তো সিনোলজির এই ফিচারটা হচ্ছে আমার ডাটা রিকভারি করার ক্ষেত্রে সে খুব ভালো হেল্প করে, কখনো যদি আমার ডাটা রিকভারি প্রয়োজন হয়। বিটিআরএফএস স্ন্যাপশট, বিটিআরএফএস ফাইল সিস্টেমটা আমার রিকভারির ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। এই যে 5টা, যদি আমার র্যানসমওয়্যার অ্যাটাক থেকে প্রতিহত করার জন্য আমার সিনোলজিতে এই 5টা অপশন আছে। আপনারা চাইলে আপনাদের নেস গুলাতে বা ইন ফিউচারে কখনো যদি নেস স্টোরেজ আপনারা নেন, সেই ক্ষেত্রে আপনারা এই প্রোটেকশন গুলো আপনারা বিল্ড করতে পারেন। কমন ট্রিগার হইতে পারে র্যানসমওয়্যারের ক্ষেত্রে, কমন ট্রিগার হইতে পারে কি, যেমন এসএমবি শেয়ার ফোল্ডার দিয়ে সে অ্যাটাক করতে পারে, ব্যাকআপ রিপোজিটরি দিয়ে করতে পারে। আমরা অনেকে ফাইল সার্ভার কি করে ম্যাপ ড্রাইভ হিসেবে, ম্যাপ ড্রাইভ, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ হিসেবে আমরা ইউজ করি। এই কমন, এগুলো হচ্ছে কমন ট্রিগার, এগুলো দিয়ে হচ্ছে সে এটা করতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে যে আমার ব্রুট ফোর্স লগ ইন অ্যাটাক। এই জায়গার মধ্যে হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে হয় ইন্টারনালি অথবা এক্সটার্নালি, দুইভাবেই হচ্ছে আমাদের একটা অ্যাটাক হইতে পারে। যেমন কি অ্যাটাক যদি করে, সে কি করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, আমরা সাধারণত হচ্ছে বাই ডিফল্ট যে কোনো ডিভাইসের যখন নিয়ে সার্ভার অথবা স্টোরেজ নেস স্টোরেজ যেটাই নেই, আমাদের উচিত হচ্ছে যে বাই ডিফল্ট যে ইউজার নেমটা অথবা নেটওয়ার্কের যে কোনো প্রোডাক্ট, আমরা যে কোনো প্রোডাক্টে পারচেজ করি, বাই ডিফল্ট যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, অলওয়েজ আমাদের উচিত ওই ইউজারটার কি করা, ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে ডিজেবল করে রাখা, যাতে করে ফার্স্ট টাইম আমরা যখন অ্যাটাক করতে চাই, সেই ওই ডিভাইসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করে। আমরা সবসময় মাথায় রাখবো যাতে করে আমাদের বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড যাতে করে আমরা চেঞ্জ করে নিই, অথবা নতুন ইউজার তৈরি করে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে আমরা ডিজেবল করে রাখি। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে উইক পাসওয়ার্ড। আমাদের হচ্ছে আমরা অনেক সময় দেখা গেছে যে আমি সাধারণত কি করে, এখন একটা ডিভাইস ইনস্টল করতে আমরা ASDF@123 দিয়ে তারপরে হচ্ছে কি করে এই সেট করে আসি, কিন্তু এটা হচ্ছে মারাত্মক ভুল আমাদের জন্য। আমরা যাতে করে এই জিনিসটা না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে আমরা কমন পাসওয়ার্ড গুলা যাতে না দিই। অনেকে কি করে 1234 দিয়ে রাখে, অথবা 5413, এইভাবে মানে সিকোয়েন্স ওয়াইজ দিয়ে থাকে। এইভাবে যাতে করে আমাদের পাসওয়ার্ডটা না থাকে,
আমরা এইদিকে খেয়াল রাখবো আমাদের ন্যাস স্টোরেজ যাতে করে আমাদের সহজ বা পাসওয়ার্ড না থাকে। হ্যাকাররা অলওয়েজ চেষ্টা করে 1 2 3 4 অ্যাডমিন 1 2 3 5 অথবা পাসওয়ার্ড অথবা এবিসি 1 2 3 এই ধরনের পাসওয়ার্ড দিয়ে সে অলওয়েজ ট্রাই করে। তো যাতে করে আমাদের এইভাবে না হয়। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের উইক পাসওয়ার্ড, এটা বললাম। এটা থেকে বাঁচার উপায় তো আমাদের কয়েকটা লেভেলে আছে, যেমন কি হচ্ছে আমরা ওই আগে বলে আসছে যে অটো ব্লকটা এনেবল করে রাখা, অ্যাকাউন্ট প্রোটেকশনটা দিয়ে রাখা, যাতে করে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যায়, আপনি নতুন করে পাসওয়ার্ডটা সেট করে নিতে পারেন। এমএফএ অথবা লগইন এটা লিমিটেশন করে দেওয়া, যে কয়বার বেশি করলে আমার এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। রিস্পেক্টেড যেটা হচ্ছে আনঅথরাইজ নেস অ্যাক্সেস, ডাটা থ্রিপ এবং ম্যালওয়্যার ইনস্টলেশন, এই জিনিসগুলো হইতে পারে। আচ্ছা, আমাদের 3 নম্বরে যেটা হচ্ছে ক্রেডেনশিয়াল থ্রেট অথবা পাসওয়ার্ড অ্যাটাক, যে জিনিসটা হ্যাকাররা কি করে কি অন্যান্য ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট অথবা সার্ভিস থেকে চুরি হওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট লগ ইন করার চেষ্টা করে। যেহেতু আমাদের হচ্ছে সিনোলজিটা আমরা হচ্ছে ওয়েব বেস ইউজ করে এসটিটিপি অথবা এসটিটিপিএস ইউজ করে, সেক্ষেত্রে অনেকেই হচ্ছে যে আমাদের এসএসএল সার্টিফিকেটটা আসলে আমরা ইউজ করি না। তো সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের এখানে হইতে পারে, আমাদের ক্রেডেনশিয়াল স্ট্যাপিং হতে পারে, কি লগারিং হইতে পারে, ডিরেক্টরি অ্যাটাক হইতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হইতে পারে, পাসওয়ার্ড স্ট্রিং হইতে পারে। তো এইগুলা থেকে হচ্ছে আমাদের কি করা যায় বা কিভাবে আমাদের এইগুলা থেকে বাঁচা যায়। যেমন কি একটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আমাদের একটা ফেসবুক অথবা জিমেইল, আমরা কি করি ফেসবুক জিমেইল, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস ইউজ করলে আমরা ওখানের মধ্যে সবাই কি করে একই পাসওয়ার্ড ইউজ করার ট্রাই করি। আমরা যদি অফিস 365 মেইল ইউজ করি, মেইলের পাসওয়ার্ড যেটা দিলাম, আমার জিমেইলের পাসওয়ার্ড সেই একই পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড একই পাসওয়ার্ড। এইভাবে হচ্ছে যে আমরা কি করি আমাদের যাতে করে সহজ রাখার জন্য আমরা ম্যাক্সিমামে সেম পাসওয়ার্ড ইউজ করি। যাতে করে সেম পাসওয়ার্ড ইউজ করি, কোনো কারণে যখন আমার ওয়েব পেজে অথবা হচ্ছে লগ ইন করে কোনোভাবে সেই ওয়েবসাইট হ্যাক করে আমার ইউজারটা লগ ইন করতে পারে, সেক্ষেত্রে এট এ টাইমে সবগুলা অ্যাপস এর বা সবগুলো ওয়েবসাইটে সে অ্যাক্সেস পেয়ে যায়। এটা থেকে আসলে বাঁচার জন্য হচ্ছে আমাদের স্ট্রং পাসওয়ার্ড পলিসিটা সেট করে দেওয়া, পাসওয়ার্ড লেস লগ ইন অথবা হচ্ছে সিঙ্গেল সাইন অন আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই সিনোলজির সাথে, সেক্ষেত্রে আমাদের সিনোলজিটা আসলে অনেকটা সেভ আমরা রাখতে পারবো। 4 নম্বর যে আমাদের হচ্ছে ম্যালওয়্যার ইনফেকশন হইতে পারে বা ম্যালওয়্যারটা হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের হতে যে ট্রোজান ট্রোজান ওয়ার্ম, তারপর হচ্ছে যে ক্রিপ্টো মাইনার, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে যে আমাদের রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের সিনোলজির যে আহ, প্রতিরোধ ব্যবস্থা, আমরা কি করতে পারি, সিনোলজির বাই ডিফল্ট 2টা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, একটা হচ্ছে মেকাফে আর একটা হচ্ছে যে আমার অ্যান্টিভাইরাস এসেনশিয়াল। এই অ্যান্টিভাইরাস এসেনশিয়ালটা আমার সিনোলজির সাথে অলরেডি আমার লাইসেন্স করাই থাকে। আমরা হচ্ছে ওই অ্যান্টিভাইরাসটাকে ইনস্টল করার পরে আপডেট দিয়ে একটু ভেরিফাই করে নিব, যাতে করে ওটা আপ টু ডেট থাকে। এবং ওখানের মধ্যে আপনি হচ্ছে ফুললি শিডিউল করে দিতে পারেন যে সে কি ফুল স্ক্যান করবে প্রতিনিয়ত, নাকি নির্দিষ্ট কয়েকটা ফোল্ডার করবে, না আমার যে ডেটাগুলো, নাকি আমার শুধু সিস্টেমটাকে সে স্ক্যান করবে। কোনো কারণে যদি কোনো হার্মফুল কোনো ডেটা সেই স্ক্যান করে খুঁজে পায়, সে কিন্তু ফার্স্ট টাইম সেটাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিবে। কোয়ারেন্টাইন থেকে আপনি যদি মনে হয় যে না এটা তার কাছে ভাইরাস হিসেবে গণ্য হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন না এই ফাইলটা আমার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি কোয়ারেন্টাইন থেকে আপনার
রেজিস্টার করে ফাইলটা নিয়ে আসতে পারেন। বাট সেই স্ক্যান করার পরে যদি সবগুলো স্ক্যান করার পরে যদি তার মনে হচ্ছে এটা কোনো ভাইরাস অথবা এটা কোনো ক্র্যাক ভার্সন সফটওয়্যার, সে কিন্তু ওটাকে স্ক্যান করে ফুললি হচ্ছে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিবে। তো এই জায়গাতে হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের সিনোলজি নিয়ে বা যারা নিয়েছেন তারা হচ্ছে যে থার্ড পার্টি যদি দিতে চান সেক্ষেত্রে আপনার মেকআপটা ইউজ করতে পারেন, আর না হচ্ছে অ্যান্টিভাইরাস এসেনশিয়ালটা ইউজ করতে পারেন। যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, যেমন কিছু অনেকে হচ্ছে যে সিনোলজি কে হচ্ছে এস3 অবজেক্ট স্টোরেজ হিসেবে ইউজ করতেছেন, অথবা মেনিউ মেনিউ সেখানে ইউজ করেন, যেমন কি ডকার অথবা কুবারনেটের মাধ্যমে। সিনোলজি এই ফিচারটা আছে কুবারনেট অথবা ডকার, ওখানে মধ্যে আপনি মেনি ইউজ করে এস3 অবজেক্ট স্টোরেজ হিসেবে বা বাকেট হিসেবে ইউজ করতে পারেন। যদি থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করতে চান, যাতে ওটা ট্রাস্ট বা ভেরিফাই করে নেবেন, যাতে করে সিনোলজিতে কোনোভাবে অ্যাটাক না হয়। আর পারমিশন দেওয়ার ক্ষেত্রে আপনি সবসময় একটু খেয়াল করবেন যে আমি কোন ইউজারকে কিভাবে পারমিশন দিচ্ছি, অথবা কোন প্যাকেজ অ্যাপ্লিকেশন। বাই ডিফল্ট হচ্ছে যে ইউজাররা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা বাই ডিফল্ট কি হয়, তারা অ্যাক্সেস পেয়ে যায়। আপনি উচিত হচ্ছে যে ইউজাররা, কোনো ইউজার, আমার একজন নর্মাল ইউজার বা জেনারেল ইউজার, সে আমার কোনো অ্যাপ্লিকেশনের পাচ্ছে কিনা, পারমিশন পাচ্ছে কিনা, সেই দিকে একটু খেয়াল রাখবেন। অথবা হচ্ছে সেই অন্য কোনো অ্যাপ্লিকেশন সে ইনস্টল করতে পারতেছে কিনা, এই জিনিসগুলা হচ্ছে যে আসলে জানিয়ে রাখা, বা তাদেরকে যারা মেনটেনেন্স করে তাদের জানিয়ে রাখা উচিত। আচ্ছা, লাস্ট হচ্ছে যে রিমোট অ্যাক্সেস ক্ষেত্রে, যেমন কি সিনোলজিকে আমরা রিমোট লোকেশন থেকে অনেকে অ্যাক্সেস করে, সেক্ষেত্রে আমাদের যে বাই ডিফল্ট ওপেন পোর্ট গুলা আছে, আমরা যাতে করে ওপেন পোর্টে যে অ্যাটাক হইতে পারে, কি কি যে ওপেন পোর্ট থাকে, আমাদের বাই ডিফল্ট পোর্ট গুলো ওপেন থাকে, ওল্ড ডিএসএম ভালনারেবিলিটি আছে, কুইক সার্ভিস গুলো আছে। কমন ট্রিগার হচ্ছে যেমন এসএমবি, এসএচএস, ওয়েব ডেভ, এফটিপি এবং ভিপিএন সার্ভিস গুলা। এই সার্ভিস গুলার মাধ্যমে হচ্ছে যে আমার রিমোট অ্যাক্সেস যখন হয়, তো এই জায়গাতে আমাদের কি কি করা উচিত। সিনোলজির ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল থেকে আপনি, যে ফায়ারওয়াল থেকে ওখানে গিয়ে আমার কোন কোন সার্ভিস আমার ওপেন করা প্রয়োজন, বা ওই সার্ভিসের এগেইনস্টে কোন পোর্ট আমার ওপেন করা প্রয়োজন, যেই সার্ভিস আমি ইউজ করব ওই পোর্ট গুলা শুধু ওপেন করব, বাকি পোর্ট গুলাকে আমি ডিসেবল করে দিতে হবে। এখানে হচ্ছে সবগুলা পোর্টে ওপেন থাকে, তো বাই ডিফল্ট ওপেন থাকে। আমি যদি সবগুলো পোর্ট ওপেন রাখি আমার মোর সিকিউরিটির জন্য, আমি বলবো যে ফায়ারওয়াল থেকে গিয়ে আমার যদি শুধু ব্যাকআপটা থাকে, যে আমি শুধু ব্যাকআপ দিব, তাহলে ব্যাকআপ অ্যাপ্লিকেশনের এগেইনস্টে যে পোর্ট আছে আমি শুধু ওই পোর্টটা ইউজ করব। আমি যদি এসএমবি থাকে তাহলে এসএমবির জন্য যে পোর্ট গুলা প্রয়োজন, অথবা বিপিএন যদি করে বিপিএন এর জন্য যে পোর্ট গুলো, অর্থাৎ ফায়ারওয়ালে গেলে ন্যাসের ভিতরে যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিসের যে পোর্ট গুলো আছে ওই পোর্ট গুলো ওখান থেকে আপনি এনেবল অথবা ডিজেবল করে রাখতে পারেন। রেগুলার হচ্ছে আমার ডিএসএমটাকে আপডেট করতে, প্রতি 2 মাস পর পরে আমাদের হচ্ছে ডিএসএমটা আপডেট আসে। সেক্ষেত্রে দুই ধরনের আপডেট আসতে পারে, একটা হচ্ছে আমার প্যাকেজ লেভেলে আপডেট আসতে পারে, একটা হচ্ছে কার্নেল লেভেলের প্যাচ আপডেট আসতে পারে। তো প্রত্যেকটা আপডেটে রেগুলার আপডেট চেক করে আমার মত হচ্ছে প্রত্যেকটা আপডেট আপনি দিয়ে রাখতে হবে, যাতে করে আমার স্টোরেজটা আপ টু ডেট থাকে। রিভার্স প্রক্সি অনেকে ইউজ করেন, অনেকে করে না, যাতে করে হচ্ছে রিভার্স প্রক্সি যারা ইউজ করতেছেন, সিনোলজির ভিতরে হচ্ছে প্রক্সি সার্ভার দেওয়া আছে, ওখান থেকে কেউ একটা করতে পারে। অ্যাডিশনালি বাইরে থেকে কেউ কারো যদি করা থাকে, যদি করা না থাকে, আপনি যদি চান যে করার প্রয়োজন, তখন সিনোলজিতে অ্যাপ্লিকেশন আছে, ওটা ইউজ করে আপনি প্রক্সি সার্ভারের মাধ্যমে যাতে করে আপনি লগ ইন করতে পারেন, করা যাবে। আচ্ছা, জিরো ডেজ ভালনারেবিলিটি অ্যাটাকের যদি যাই আমরা, সেক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে কোন জায়গাতে, আমাদের কি কি হতে পারে, র্যানসমওয়্যার এবং ডেভেলপমেন্ট, আবার ডাটা থ্রেট, ফুল ন্যাস টেক ওভার। সেই ক্ষেত্রে আমাদের সিনোলজির যে অপশন গুলা, প্রোটেকশন অপশন হচ্ছে যে কুইক সিকিউরিটি আপডেট, কুইক সিকিউরিটি আপডেটের মাধ্যমে, এবং কি হচ্ছে যে আমার নেটওয়ার্ক সেগমেন্টেশন,
এবং সিনোলজিতে আরেকটা হচ্ছে যে আমার কুইক মনিটরিং, যে এই জিনিসটা এখানে আসে নাই। অ্যাক্টিভ ইনসাইডার, অ্যাক্টিভ ইনসাইডারটা হচ্ছে যে আপনার যদি একাধিক ন্যাস স্টোরেজ থাকে, তাহলে প্রত্যেকটা ন্যাস স্টোরেজে বা প্রত্যেকটা সিনোলজিতে ঢুকে ঢুকে আসলে আপনি মনিটরিং করা ওই সময় অনেক সময় থাকে না, অথবা ওই সময় হয় না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ন্যাসে অ্যাক্টিভ ইনসাইডারটা ওপেন করে সেন্ট্রালি একটা জায়গায় আপনি লগ ইন করবেন, ও যাতে অ্যাড টু অ্যাক্টিভ সাইনে অ্যাড করে দেওয়ার পরে আপনার প্রত্যেকটা ডিভাইসের ফুল ইনফরমেশন ওখানে দেখাবে। আপনার স্টোরেজের হেলথ কিরকম আছে, হার্ড ডিস্কের হেলথ কিরকম আছে, আপনার ভলিউমের হেলথ কিরকম, আপনার র্যাম, সিপিইউ, তারপর নেটওয়ার্ক কতটুকু ইউটিলাইজ হচ্ছে, আপনার লগ অ্যানালাইজ অ্যানালাইজ করে ওই জায়গার মধ্যে হচ্ছে কোনো অ্যাটাক হচ্ছে কিনা, অথবা কোনো প্যাকেজ আপডেট আছে কিনা। টোটালি হচ্ছে একটা একটা মনিটরে বা একটা সিঙ্গেল প্যানেলের মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা স্টোরেজের হেলথ একটা শো করবে। ওখান থেকে আপনি স্টেপ নিতে পারেন একই জায়গা থেকে। ধরুন আপনার রিমোট লোকেশনে যদি আমার স্টোরেজ থাকে, আপনি ওই অ্যাক্টিভ ইনসাইডার থেকে আপনি এখানে আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কো লোকেশনের যে স্টোরেজ ওখানের মধ্যে হচ্ছে আপডেট হয়ে যাবে। ডাটা থ্রেপে যদি আসি, সেই জন্য সেই জায়গায় হচ্ছে সিনোলজি থেকে প্রোটেকশন হচ্ছে এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল, অডিট লগ। তিন ধরনের, যেমন কিছু আমার ফোল্ডারটাকে আমি এনক্রিপশন করে রাখতে পারি, অথবা হচ্ছে যে আমি আজ লাইক আমার যেমন কি হচ্ছে কি আমরা উইন্ডোজে হচ্ছে বিট লকারের মতন কাজ করি, যে আমরা আমার হচ্ছে ভলিউমটাকে বিট লকের মাধ্যমে আমি বিট লক মাধ্যমে পুরোটাকে। আচ্ছা, পুরোটাকে হচ্ছে কি করে একটা সিকিউরিটি কির মাধ্যমে ফুল ভলিউমটাকে হচ্ছে আমি ইনক্রিপশন করে রাখি। সিনলজের মধ্যে এই ফিচারটা অলরেডি তারা নিয়ে আসছে। আপনি যদি চান যে ফুল ভলিউম অথবা হচ্ছে যে ভলিউমটাকে ইনক্রিপশন করে রাখতে পারেন, আপনি চাইলে আপনার ফোল্ডারটাকে অর্থাৎ শেয়ার ফোল্ডারটাকে যে জায়গাতে আপনার ডেটাগুলো স্টোর হচ্ছে সেই জায়গাতে হচ্ছে আপনার পুরো ফোল্ডার গুলা অথবা শেয়ার ফোল্ডার গুলা আপনি চাইলে ইনক্রিপশন করে রাখেন। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমার কোনো কারণে কিটা হারায় যায়, সেই কি যদি আমি কোনোভাবে যদি রিস্টোর করতে না পারি অথবা আমার কাছে যদি না থাকে, কোনো কারণেই আমার ডেটা গুলাকে আমি আর উদ্ধার করতে পারবো না। এটা আমাদের একটা মাথায় রাখতে হবে। আমি যদি এনক্রিপশন করতে যাই, এনক্রিপশন করার ক্ষেত্রে আমার সেফ জোনে যাতে করে আমার এনক্রিপশন কিটা যাতে করে থাকে। অ্যাক্সেস কন্ট্রোলের আগে বলে আসলাম প্রত্যেকটা ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল পারমিশন আমার কিভাবে দেওয়া আছে, ওটা একটু প্রতিনিয়ত একটু চেক করা যাতে করে আমার অন্য ইউজার দিয়ে কোনোভাবে অ্যাটাক না হয়। ইনসাইড থ্রেডের মধ্যে যদি আমরা যাই, আমাদের সোর্স যেমন কি আমাদের এমপ্লয়িরা অনেকে অ্যাডমিন এমপ্লয়ি যারা আছে তাদেরকে আমরা মডারেটর হিসেবে আমরা পারমিশন দিয়ে থাকি অনেক ক্ষেত্রে। যে আমি কি করলাম, যে একটা ইউজারকে তৈরি করলাম, ওনাকে হচ্ছে যে শুধু ব্যাকআপ পার্টটা দেখার জন্য আমি রোল বেস তাকে মডারেটর করে দিলাম। একজনকে ফুল ফাইল সার্ভারে অ্যাক্সেস দিয়ে দেন, যে উনি শুধু ফাইল সার্ভারের যে ডেটাগুলো আসবে সেই ডেটাগুলোর জন্য উনি শুধু দেখবে। এইভাবে সেপারেট করে করে প্রত্যেক ইউজারকে যদি আপনি আলাদা করে দিয়ে দেন, যে একটা আইটি ডিপার্টমেন্টে পাঁচজন আছে, পাঁচজনকে ভাগ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে হচ্ছে রোল বেজ যে অ্যাক্সেস গুলা, এই রোল বেজ অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে আপনি ওখানের মধ্যে 6টা স্টেপ আছে মডারেটর করার ক্ষেত্রে। আপনি যাতে করে ফুল পারমিশন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, যে রোল বেজ অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে। সিনোলজিতে এই ফিচারটা যে আছে যে রোল বেজ অ্যাক্সেস করার ক্ষেত্রে মডারেটরটা ফুললি যাতে করে না দেওয়া হয়। যদি ফুল দেওয়া হয় তাহলে ফুল অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ পেয়ে যাবে, সেই ক্ষেত্রে ওই ইউজার দিয়েও কোনো কারণে আমার অ্যাটাকটা হইতে পারে। ইমিউটেবল স্ন্যাপশট অলরেডি আগে একবার আমরা বললাম যে ইমিউটেবল মধ্যে দুইটা অপশন আছে। আমার ফুল ওয়ার্মটা এখানে কাজ করে যে রিড অনলি রাইট, রাইট অনলি রিড মেনি। আমরা নির্দিষ্ট একটা পিরিয়ডে বা একটা সময় হচ্ছে আমরা আমার ফোল্ডারটাকে নির্দিষ্ট পিরিয়ড সময়ে আমরা লক করে রাখতে পারি কোনো কারণে, যাতে করে অ্যাটাক হলে ওই ফাইলটার ভিতরে কোনো কারণে মডিফাই যাতে করে না হয়।
একই জিনিস দুইবার চলে আসছে এখানের মধ্যে, যেমন কি এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর কথা আগেই বললাম। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে যে আমাদের হচ্ছে এসএসএল সার্টিফিকেট নেওয়া হয় না, এটা আমাদের বলা হয় যাতে করে এসএসএল সার্টিফিকেট আমরা এইচটিটিপিএস দিয়ে আমরা লগ ইন করার ট্রাই করি ওয়েব বেজে, যেহেতু আমাদের সিনোলজি অপারেটিং সিস্টেমটাই হচ্ছে ওয়েব বেস। তো সেই ক্ষেত্রে এসএসএল সার্টিফিকেটটা যদি আপনাদের পার্চেস করা থাকে বা এমনি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এসএসএল সার্টিফিকেটটা দিয়ে একটু সিকিউর করে নেবেন। এই জিনিসটা দুইবার চলে আসছে, লাস্টের দুই জিনিসটা 15 এবং 16। ক্লাউড সিঙ্ক এর অ্যাটাক হচ্ছে যে আমাদের দুই সিনোলজি থেকে আমরা কি করি, অনেক ক্ষেত্রে হচ্ছে অন প্রেম থেকে ক্লাউডে আমাদের ডেটাগুলা সিঙ্ক করি, অথবা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে রিমোট লোকেশনে, যে অনেকে হচ্ছে ক্লাউড ইউজ করে, যে আমার ওয়ান ড্রাইভ অথবা গুগল ড্রাইভ ইউজ করে, তারা হচ্ছে গুগল ড্রাইভে আমার ডাটাটা রাখতেছে। তো গুগল ড্রাইভ থেকে যাতে করে অন প্রেমে আমি ডাটাটা সেন্ট্রালি রাখতে পারি, সেক্ষেত্রে আমার গুগল ড্রাইভ অথবা ওয়ান ড্রাইভের সাথে আমরা ডাটাটাকে সিঙ্ক করে রাখি। দুই তিনটা মোড ওখানে থাকে, বাই ডিরেকশনাল, আপলোড অথবা ডাউনলোড। যারা ক্লাউডে রাখে তাদের অপশনটা ওখানে থাকে ডাউনলোড, তার মানে ক্লাউড থেকে আমার সিনোলজিতে ডাটা ডাউনলোড হয়ে থাকে অন প্রেমে। অথবা হচ্ছে যারা হচ্ছে সিনোলজি ড্রাইভ গুলো ইউজ করে, তাদের জন্য হচ্ছে ক্লাউডের যে স্পেস না থাকে, তাদের জন্য শুধু আপলোড দেওয়া থাকে। অনেক ক্ষেত্রে যদি আমার বহুতে ডাটা থাকে, কোলাবোরেশন করে কাজ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে বাই ডিরেকশনালটা ওখানে ইউজ করা থাকে। ওই জায়গার মধ্যে সিনোলজির যে প্রোটেকশন, আমরা হচ্ছে ভার্সনিংটা একটু সেট করে দিব। ভার্সনটা যখন দিয়ে কোনো কারণে যদি আমার সিঙ্ক সিঙ্ক করার ক্ষেত্রে হয় কি, আমি যদি আমার সোর্স থেকে ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমার ডেস্টিনেশন থেকেও আমার ডাটাটা ডিলিট হয়ে যায়। ওই জায়গায় হচ্ছে আমার অপশন দেওয়াই থাকে যে আমার সোর্স থেকে যদি ডিলিট করি, যাতে ডেস্টিনেশন থেকে ডিলিট না হয়, অপশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাট ভার্সনিংটা আমরা সেট করে দিব, যাতে করে কোনো কারণে প্রিভিয়াস ডাটাকে যদি আমরা এডিট করতে যাই অথবা মডিফাই করতে যাই, আমার ওই ডাটাটা যদি ওই মুহূর্তে না পাই, সেই ক্ষেত্রে ভার্সনিং সেট থেকে প্রিভিয়াসে গিয়ে আমি ডাটাকে যাতে করে মডিফাই করতে পারি, অথবা হচ্ছে ডাটা রিস্টোর করতে পারি। সেক্ষেত্রে ভার্সন অপশনটা ওখানে আছে, আমরা চাইলে ভার্সন অপশনটা এনাবল করে আমাদের 32টা ভার্সন পর্যন্ত সাপোর্ট করে আমরা এখানে দিয়ে দিতে পারি। স্ন্যাপশট, রোল ব্যাক স্ন্যাপশট যদি আমরা করি, সেক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটা ডেটা অটোমেটিকলি আমরা এটাকে টাইম শিডিউলিং করে দিতে পারি, যে প্রত্যেকটা ফোল্ডারের একটা স্ন্যাপশট তার লোকালি অথবা রিমোটলি দুইটা অপশনে রাখা যায়। লোকালি যাতে করে একটা অপশন রাখি, কোনো কারণেই হচ্ছে যে ওই ডাটাটা কি হবে না, আমার হচ্ছে আমার ডাবল স্পেস নেবে না। কোনো কারণে যদি আমার র ডাটা যে ফোল্ডারটা, ওই ফোল্ডারটা থেকে ডাটাগুলো যদি আমি হারিয়ে যাই, তখন হচ্ছে আমার স্ন্যাপশট থেকে আমি ওই ডাটাটাকে রিস্টোর করতে পারবো, তখন যে আমার ওই ডাটাটাকে হচ্ছে আমরা ফুললি অ্যাক্সেস করতে পারবো। লিমিটেড সিঙ্ক পারমিশন, সিঙ্কিং করার ক্ষেত্রে বা যখন আমরা হচ্ছে ডাটা সিঙ্ক হয়, সেই জায়গায় হচ্ছে যে আমার পারমিশন গুলোকে লিমিট করে দিব, যাতে করে হচ্ছে যে আমার আউটসাইড থেকে কেউ আমাকে অ্যাটাক করতে না পারে। সর্বাধিক যে জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি, কোনটার মধ্যে হচ্ছে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমাদের এফেক্ট করে, র্যানসমওয়্যার, ব্রুট ফোর্স অ্যাটাক অথবা ক্রেডেনশিয়াল থ্রেট, ম্যালওয়্যার, ডাটা থ্রেট, রিমোট এক্সপ্লোর, ইনসাইডার ব্যাকআপ অ্যাটাক এবং কিছু ডিডোস অ্যাটাক। এই জিনিসগুলো হচ্ছে সিনোলজিতে বেশি করে এবং কি বেশি পরিমাণ থ্রেড এই জায়গাগুলো থেকে আসে। এই জন্য হচ্ছে যে আমাদের যে সিনোলজি থেকে রিকমেন্ডেড করে বেশিরভাগ আমাদের প্রায় 12টার মতো, যে বাই ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ডটাকে ডিজেবল করে রাখা, মাল্টিফ্যাক্টর অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করে রাখা, ইমিউটেবল স্ন্যাপশটটা এনেবল করা, ইউজ দা যে আমাদের বিটিআরএফএস ফাইল সিস্টেমটা ইউজ করা, তার প্রতিনিয়ত আমাদের ডিএসএনটাকে আপডেট করা। যদি আমরা রিমোট অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে সিনলজির যে ভিপিএন সার্ভিস, ওই ভিপিএন সার্ভিসটা যাতে করে আমরা ইউজ করি, অথবা হচ্ছে যে আমাদের যে ফায়ারওয়াল থেকে ভিপিএন ওটা করে আমরা যদি অনেকের ক্ষেত্রে কি করি, আমরা কুইক কানেক্ট এনেবল করি, কুইক কানেক্ট ইউজ করি, অথবা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং করি, অথবা পাবলিক আইপি দিয়ে ইউজ করি।
ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসে আমাদের যে রিকমেন্ড করে সিনলজির ভিতরে হচ্ছে ভিপিএন সার্ভিসটা আছে, ওই ভিপিএনটা যাতে করে আমরা ইউজ করি, সিনলজি এই জিনিসটাই আমাদেরকে অলওয়েজ সাপোর্ট সাজেস্ট করে। তারপর হচ্ছে আমাদের যে আনঅথরাইজ যে পোর্ট গুলো আছে, ওই পোর্ট গুলো যাতে করে আমাদের ডিজেবল থাকে, অলওয়েজ তারা আমাদেরকে সাপোর্ট বা সাজেস্ট করে এই জিনিসগুলো, যে কাস্টমার বা ক্লায়েন্টদেরকে আমরা যাতে করে যে পোর্ট গুলো ওগুলো ডিজেবল করার জন্য তাদেরকে ইনফর্ম করি। তারপর অফলাইন ব্যাকআপ কপি, যে আমাদের এসে পাস যে ব্যাকআপে স্ট্যাটিক যে জি 32110, তো আমরা সাধারণত হচ্ছে একটা কপি রাখি। কোথায় রাখি? প্রাইমারি লেভেলটা রাখি আমাদের সোর্স এবং সোর্স থেকে এসে ডেস্টিনেশন থেকে, অর্থাৎ ডাটা সেন্টার থেকে এসে অথবা সেন্ট্রাল ইউজারদের থেকে এসে একটা জায়গায় রাখি। কোনো কারণে ওইটা যদি আমার ক্রাশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর কোনো ডাটা পাচ্ছি না। তো ওই জায়গার ক্ষেত্রে হচ্ছে বলে যে আপনার সেকেন্ডারি আর একটা কপি রাখার জন্য বা অফলাইনে একটা কপি রাখার জন্য, সেটা আপনি রাখতে পারেন। যে আমার একটা ডিভাইস আছে কি 1221 এই মডেলটা আছে, আমি চাইলে একটা বক্স প্রোডাক্ট নিয়েও আমি সেকেন্ডারি একটা কপি রাখতে পারি। আমাকে যে ওই সেম কনফিগারেশন হইতে হবে তা না, আমার লোয়ার কনফিগারেশন হইলেও হবে, বাট সেকেন্ডারি একটা কপি রাখা, অথবা হচ্ছে ক্লাউডের যে কোনো জায়গায় একটা কপি রেখে দেওয়া, যাতে করে হচ্ছে আমার ইনস্ট্যান্ট আমি রেজিস্টার হওয়ার পরেও আমার ডাটাটা সেভ থাকে যাতে করে। ফায়ারওয়াল ক্ষেত্রে যে আমার সিনলজি যে ফায়ারওয়ালের ভিতরে যে আমি যদি এরকম থাকে যে আমার আইপি রেঞ্জ ধরে আমার একটা অর্গানাইজেশনে আমার 50 জন অথবা 100 জন ইউজার আছে, ওই ইউজাররা আইপি গুলো অ্যালাউ করে, বাকি আইপি গুলো আমি ব্লক করে রাখলাম বা ব্ল্যাক লিস্টে রাখলাম, যে 100 জন 100টা আইপির বাইরে যে আইপি গুলা দিয়ে হিট করে কোনো কারণে যাতে করে অ্যাক্সেস না করতে পারে। সেক্ষেত্রে আমাদের দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে আইপি রেঞ্জ ধরে আমি ব্লক, সাবনেট ধরে সাবনেটিং ধরে ব্লক করে দিতে পারি, অথবা আইপি ধরে ব্লক করে দিতে পারি, দুইটা অপশন আছে। তো সেই ক্ষেত্রে ফায়ারওয়াল থেকে হচ্ছে যে আইপি ব্লক অথবা অ্যালাউ এই জিনিসটা যাতে করে হয়। সেন্ট্রালাইজ মনিটরিং, যাতে অলওয়েজ মনিটরিং হয়। আপনাদের একটা গ্রুপ মেইল আপনারা অ্যাড করে দিবেন, যে 5 জন 2 জন 3 জন, যাতে করে কেউ ইনফর্ম না হলে অন্য কেউ যাতে ইনফর্ম হয়। কোনো অ্যাটাক যদি হয় কোনো, অথবা আমার ব্যাকআপ সাসপেন্ড হয়, ক্যান্সেল হয়, যে কোনো ইরর আসলে যাতে করে অটোমেটিক্যালি ওই মেইলে আমাকে ইনফর্ম করে। তো সেন্ট্রালি মনিটরিং করার জন্য ওই যে অ্যাপ্লিকেশন অথবা হচ্ছে আমার নোটিফিকেশনের জন্য মেইলটাকে বা মেইল গ্রুপটাকে সেট করে দেবো। আর ডিজাস্টার রিকভারি সাইটের জন্য আগে বললাম যে ডিজাস্টার রিকভারি সাইটের জন্য আমার ডিসিডিআর বা কনফিগার করে রাখা, অথবা ক্লাউডের যে কোনো একটা জায়গায় রাখা, সিনলজি সি2 অবজেক্ট স্টোরেজের মধ্যে আপনি রাখতে পারেন, অথবা আপনি নিজে একটা রিমোট লোকেশনে একটা স্টোরেজ নিয়ে সেকেন্ডারি কপি, ডিজাস্টার রিকভারি করার জন্য সেকেন্ডারি একটা স্টোরেজ নিয়ে যাতে করে ডাটাটা সেভ থাকে, তা দিয়ে আর কনফিগার করা। এতটুকু হচ্ছে যে আজকের যে নতুন যে ফিচার গুলো আসছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে করে আপনারা যারা ইউজ করতেছেন সিনোলজি, অলরেডি যারা ইউজ করেন তারা যাতে করে কোথাও যদি গ্যাপ থাকে, এই গ্যাপটা যাতে করে আপনারা এনশিওর করে আপনাদের ডাটাগুলো প্রোটেক্ট রাখতে পারেন, অথবা যারা ইউজ করেন না বা কোনো পার্টনার আমাদের যদি থাকে, আপনারা যাতে করে আপনাদের ক্লায়েন্ট কাস্টমারদেরকে যখন আপনারা ব্রিফ করেন বা এই জিনিসগুলো জানাইতে পারেন। পার্টনারদের দিক থেকে হচ্ছে যে আপনারা যদি সিনলজি প্রোডাক্টটা সেল করার পরে যদি ওখান থেকে তারা ভালো কিছু পায়, তখন হচ্ছে রেপুটেশনটা আপনাদের ভালো থাকবে। আর আমাদের যারা ক্লায়েন্ট বা যারা আছেন, আপনারা ইউজ করার পরে যদি ওটা দিয়ে যদি আপনাদের পারপাস ভালো সার্ভ হয়, খুবই স্মুথলি চলে, তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টটারও একটু রেপুটেশন ভালো থাকে। আর যখন আমাদের রেপুটেশন ভালো থাকবে, ইনশাল্লাহ আমরা আমাদের বিজনেস গ্রোথ করতে পারবো। তা আপনাদের আসলে ফিডব্যাকের উপরে হচ্ছে যে মার্কেটে প্রোডাক্ট গুলাই হচ্ছে গার্টনারে অ্যাড হয়, অথবা হচ্ছে যে অন্যরা জানে। আপনারা যখন কাউকে সাজেস্ট করবেন যদি ভালো হয়, তাহলে আপনারা যদি অন্য কাউকে আপনাদের থেকে পরামর্শ নেয়, অবশ্যই আপনারা সাজেস্ট করবেন যদি ভালো হয়, আর যদি ভালো না হয় কখনো তো আপনারা করবেন না। তো এই জন্য হচ্ছে আমার যে সিকিউরিটি লেভেলের যে ফাংশন গুলা বা সিকিউরিটি যে ফিচার গুলো, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। এডিশনালি ভাইরা আসে আপনাদের কাছে আসে, এবারে আপনার সাথে একটু কথা বলি।
হ্যালো, শুনতে পান ভাই? জি জি ভাইয়া, আনোয়ার জি, ভাই। আনোয়ার বলতেছিলাম ভাই, এডিসি থেকে। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? ভাই আছি ভালো, আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে এটার সাথেই যুক্ত হয়েছিলাম, আপনার পুরো ভাই সেশনটা তো হয়েছেন দেখছি। 2017 থেকে মনে হয় প্রোডাক্টের সাথে ইনভলভ। আমার এই প্রোডাক্টের ব্যাপারে আমি খুবই স্যাটিসফাইড। আমি তো আপনার 3617 এক্সএস প্লাস যেটা, এটা জি, ব্যবহার করছি, তাও 2টা সার্ভার আমরা ইন হাউস ডিপ্লয় করা। আর ওই যে এয়ারপোর্ট টার্মিনাল আরেক 3 তে। হ্যাঁ জি, 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 জি। আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমাদের যেহেতু ইন্টারনাল অনেক সিকিউরিটি আছে এবং আমাদের হেডকোয়ার্টারের থ্রুতে আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক ভিপিএন কানেক্টেড সেভাবে করা, তো বাইরের থেকে আমাদের নেটওয়ার্কটা সাধারণত অ্যাক্সেস করি না, এটা সিকিউরিটির সাথে। কিন্তু এখানে যে ফিচারগুলি আছে, স্পেশালি আপনার ওই যে পরে যেগুলি দেখালেন, 18 নম্বর স্লাইড যেটা দেখালেন, এখানে বেশ কিছু ফিচার ভিপিএন বা আউটসাইড বা এই যে রিয়েল টাইম মনিটরিং, এগুলো যদি বাইরের থেকে যে ফিচারগুলি আসছিল, তো সেগুলি তো সাধারণত করতে পারে না, বাট ফিচারগুলি ভালো। এবং সিনোলজি যারা ব্যবহার করে, আমার মনে হয় যে আমরা তো সবগুলিতে আমি ওয়েব ইউজ করছি, প্লাস হচ্ছে ওই ম্যাপ ড্রাইভ ইউজ করে আমি সমস্ত অলমোস্ট আমি 500 ইউজার হ্যান্ডেল করতেছি, এটা দিয়ে হ্যান্ডেল করছি। তো আমি এই ব্যাপারে খুবই স্যাটিসফাইড, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি তো নিজে ব্যবহার করবই, যদি ইন ফিউচার আল্লাহ বাঁচায় রাখে। তো আর পাশাপাশি আমাদের পরিচিত কেউ ব্যবহার করার কথা বলে। আরেকটা জিনিস আমি জানতে চাই যে আমি যদি সিঙ্গেল একটা সার্ভার ইউজ করলাম, সেটা 12 বে বা এর থেকে আরো বেশি, 20 বা প্লাস, আমি কি অ্যাডিশনাল কোনো স্টোরেজ আলাদা নিয়ে সেক্ষেত্রেও কি এটাকে মানে স্টোরেজটা লেসে থাকবে, সেক্ষেত্রে কি এই ডাটা ব্যাকআপ অন্যদিকে রাখা সম্ভব? এরকম কোনো সলিউশন আছে এর মধ্যে? সেটা কি হচ্ছে পোর্টেবল স্টোরেজ হিসাবে ইউজ করতে চাচ্ছেন, যে আমি ন্যাস পোর্টেবল থেকে না, নেটওয়ার্ক আরেকটা নেস সেখানে শুধু আচ্ছা স্টোরেজ থাকবে। আচ্ছা, অন্য অন্য ব্র্যান্ডে তাই না? অন্য ব্র্যান্ড বা যা হোক, সেটা কোনো সমস্যা নাই। আমার তো সেলুলোসি, যেমন আমার তো যেমন আমি 12 বে যেটা নিছিলাম 361 প্লাস, তো এটা তো আমার স্টোরেজ প্রায় শেষের দিকে। তো সেক্ষেত্রে তো আমি এই স্টোরেজ যদি আমি কি বলে এক্সপান্ড করতে চাই, তো সেক্ষেত্রে তো আর করতে পারতেছি না, এটা তো লিমিটেড, শেষ। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি অন্য আরেকটা স্টোরেজ ইউজ করলাম, ওই স্টোরেজটা আমি এই সার্ভারের এখানে ডাটা শেয়ারিং এর জন্য ব্যবহার করলাম। সেটা কোনো সম্ভব? ঠিক আছে ভাই, সেক্ষেত্রে আপনি এটাতে হচ্ছে আপনি আপনার যে মডেলটা নিছেন বা বিজনেস সিরিজে আমাদের যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক অ্যাড করে অথবা এক্সপেনশন ইউনিট অ্যাড করতে হয়। বাট আমাদের ডিপি সিরিজ গুলো, অ্যাক্টিভ প্রোটেক্ট অ্যাপ্লায়েন্স যেটা আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানের মধ্যে ক্লাস্টারিং করে আমাদের স্টোরেজটাকে শেয়ার করা যায়। ধরেন যে আমার একটা ডিপি সিরিজ আছে, সেই ক্ষেত্রে আমার ওটাতে হচ্ছে 83 টিবি স্টোরেজ বাই বিল্ড হয়ে আসে ওটার সাথে। এখন আমার 83 টিবি যখন ফুল হয়ে যায়, তখন আমি কি করব? তখন ওই ডিপি সিরিজের আরেকটা সিরিজ যদি আমি অ্যাড করি, তখন ক্লাস্টার করে দুইটা ডিভাইসের মধ্যে আমি ওই ইটা স্পেসটাকে আমি শেয়ার করতে পারি ওই জায়গার মধ্যে। সবগুলি বাট হচ্ছে ফিচারই তো হয় না, তবে আর বাট এইটা হচ্ছে হচ্ছে বাট হচ্ছে আপনি যেটা করছেন, যে ধরেন যে আমার একটা ডেল সার্ভার আছে অথবা দুইটা সিনলজি, আমি একটা হচ্ছে ওই যে আমরা যেরকম আইএসকেজি অথবা ফাইবার চ্যানেল দিয়ে ডিস্ক অ্যাড করে উইন্ডোজের সাথে কানেক্ট করি, আপনার সাইডে ওইভাবে করতে পারবেন। হ্যাঁ, তো ওই যে এক্সপেনশন ইউনিট অ্যাড করে করে এটাতে এক্সটেন্ড করতে হবে। আসলে ওটা কোনো স্টোরেজে ওই ধরনের সিস্টেম আমার মধ্যে নাই। যে ধরেন যে আমার একটা ডেল আছে, একটা সিনোলজি আছে, ডেলের স্টোরেজটা আমি সিনোলজির সাথে অ্যাড করব, এরকম না। বাট হচ্ছে আপনি সিনোলজি থেকে অন্য যে কোনো স্টোরেজের ডাটাটাকে আপনি সিঙ্ক করাইতে পারবেন, অথবা ওই যে ডিআর কনসেপ্টে আসলে যদি ডাটাটাকে আপনি ওখানের মধ্যে ব্যাকআপ হিসাবে রাখতে পারেন, সে অ্যাপ্লিকেশনটা অলরেডি সিনোলজিতে আছে। টিপু ভাই, আপনি ভাইয়া হাত উঠেছেন। হ্যালো মজিদ ভাই। হ্যালো। জি ভাইয়া। জি, আমি আপনার প্রেজেন্টেশনটা দেখলাম, বেশ ভালো লাগলো।
আর আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, আমার এনভায়রনমেন্টে 80% কনফিগার করা আছে, মোটামুটি মানে স্ট্রংই আছে। এখন একটা জিনিস যেটা বললেন আপনি, যে আমি চাইলে হচ্ছে শিডিউল দিয়ে এইটাকে মানে অফলাইন করতে পারি, মানে অফলাইন বলতে যে পাওয়ার শাটডাউন করে না, হ্যাঁ অন্যভাবে মনে হয় করা যায়। এইটা নিয়ে আমি পরবর্তীতে আরিফের সাথে আলোচনা করবো। আর একটা জিনিস হচ্ছে যে আমার এখানে ফাইল সার্ভারটাকে যদি এস্টাবলিশ করতে চাই, সেক্ষেত্রে যে আমার ফাইল সার্ভারের এক্সিস্টিং যে কনফিগারেশন বা ইউজার যেভাবে আমি ম্যানেজ করতেছি, পারমিশন দিচ্ছি, সেটা ফাইয়ার থেকে সিনোলজি থেকে একইভাবে করা যায় কিনা, মানে এডির ইউজারটাকে ধরাই দিয়ে এটা করা যায় কিনা, এটা নিয়ে যদি একটু জানাইতেন। আচ্ছা, মানে হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ওটা অলরেডি সিঙ্ক হয়ে গেছে, জি তাই না? জি জি আপনি হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে যখন সিঙ্ক হয়ে যায় তখন অলরেডি সিঙ্ক হয়ে আমার ডাটাগুলো কোথায় থাকে, ইউজার গুলো দেখাইতেছে সিনোলজিতে, আমার ডোমেনের মধ্যে দেখাইতেছে। তো ওই জায়গাতে হচ্ছে যে প্রত্যেকটা ইউজারকে এডিট না, করে আমি সে আমি আমি একটু বলি। আমি যেটা বলতে চাইলাম জি যে আমার এখন ফাইল সার্ভারের ফাইলগুলোতে যে ইউজারের যে পারমিশন গুলো দেওয়া আছে, আমি এই ফাইলগুলো যদি হচ্ছে সিনোলজিতে নেই, তাহলে আমি ওই ফাইলগুলা সিনোলজি থেকে কি এডি যেভাবে আমি ইউজারের পারমিশন দিতাম ওইখানে দিতে পারবো কিনা, এইটা। না ওখান থেকে পাবেন। ওখানে ওটা তো শুধু আমার একটা হোস্ট হিসাবে এটির সাথে কানেক্টেড। আপনার সিনোলজি থেকে যখন আপনি পারমিশন দিবেন ওটা সিনোলজির ফাংশনে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন আছে ওই হুম, হুম। পারমিশনটাই হবে, অন্য এডির পারমিশন গুলো ওখান থেকে হবে না। মানে এডিতে ওকে, আপনি যে আমি পারমিশন ওকে দেন ওটা হবে না ওকে ওটা। আমি একটু ট্রাই করবো, যদি প্রয়োজন হয় আমি তাহলে হচ্ছে এক্সপার্ট হচ্ছে আরিফ আছে আপনাদের, আমি আরিফের সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু ইয়া করতেছি এবং সাথে সাথে একটু লিভও করতেছি, হ্যাঁ? ঠিক ঠিক আছে আছে ভাইয়া। অন্য মাহমুদ ভাই, একটা কাজে আছে। কথা হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমার একটা কোয়ারি ছিল ভাইয়া। জি ভাইয়া। আমার একটা ক্লায়েন্ট বলছিল আপনার সিনোলজি নিচে 2টা এসএসডি দিয়ে, মানে 2টা হার্ড ডিস্ক দিয়ে, তো রেড 1 করা আছে। এখন তিনি এক্সটেন্ড করতে চাচ্ছে আর হার্ড ডিস্ক 2টা। হ্যাঁ, জি এখন কি এটা জি আলাদা আলাদা তোমার রেড 1 করা লাগবে, না কোনোভাবে কোনোভাবে ওই রেডে ট্রান্সফার করা যাবে, বা একসাথে রেড 5 করা হ্যাঁ, যাবে কি টু চারটা মিলে? আপনার হচ্ছে কি 2.5 এসএসডি নেওয়া হয়েছে নাকি ভাইয়া, M.2? মেবি মেবি ভাইয়া, সিনোলজির সাথে যেগুলো থাকে ডিফল্ট। আচ্ছা, ওখানে বলতে হচ্ছে যে এসএসডি দুই ধরনের, একটা এসএসডির মধ্যে আমার 2.5 আর হচ্ছে কি অনেকে M.2 নেয়। যদি 2.5 নেয় উনি যদি রেড 1 করে থাকে, এরপরে যদি আপনি দুইটা অ্যাড করতে চান আপনি সেম রেডে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে সবসময় আপনি যদি এই ধরনের কোনো কাস্টমার করতে যায়, দুইটা হার্ড ড্রাইভ নিয়ে শুরু করছে, এই ধরনের যদি কোনো কাস্টমার হয়, আপনি ওখানে রেড 1 না করে সিনোলজি হাইব্রিড রেডটা আপনি অলওয়েজ করবেন ওখানের মধ্যে। কারণ না, হচ্ছে এখন তো ভাই রানিং, এখন যদি আমি হ্যাঁ, ওটা না করতে না যাই আবার ডাটা লস হবে না? দুইটাই বলতেছি। ওইটা সিনোলজি হাইব্রিড রেডটা করবেন, যেহেতু এখানে রেড 1 করা আছে, আরো দুইটা অথবা তিনটা বে ফাঁকা আছে, আপনি দুইটা হার্ড ড্রাইভ যদি অ্যাড করতে যান সেই ক্ষেত্রে রেড 1 এর মধ্যে দুইটা হার্ড ড্রাইভ আপনি অ্যাড করতে পারবেন। ওখানে হার্ড ড্রাইভ আপনি প্লাগ ইন করার পরে ওখানে অ্যাড অপশন আছে, আপনি বলি ইয়াতে ফুলে গিয়ে 3 ডটে ওখানে আছে, ওই 3 ডটে গিয়ে অ্যাড স্টোরেজ গেলে আপনার দুইটা হার্ড ড্রাইভ দেখাই দিলে ওই সেম পুলের মধ্যে আপনার দুইটা হার্ড ড্রাইভ অ্যাড হয়ে যাবে। দুইটা হার্ড ড্রাইভ হলে আপনার সিকোয়েন্স একটা হার্ড ড্রাইভের স্পেস পাবেন। তাহলে তো আমার কারণ হচ্ছে স্পেস লসই হয়ে গেল। হ্যাঁ, লস হয়ে যাবে, কারণ ওটা আচ্ছা প্যারিটি হিসাবে ওটা অ্যাড হবে। ফারুক ভাই, আমি তার এখানে মানে একটু এখন ইন্টারাপ্ট করি ভাই। হ্যাঁ ভাই, হচ্ছে যদি আপনি ওইটা রেড 1 এর মধ্যে অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে অপশন আছে, আমরা হচ্ছে যে রেড 1 থেকে রেড 5 এ মাইগ্রেট করতে পারবো। সো উইদাউট ডেটা লস আমরা হচ্ছে রেড 1 থেকে রেড 5 এ মাইগ্রেট করতে পারবো, এখন আর কেউ যদি ওই ক্ষেত্রে কোনো হ্যাঁ ডেটা লস রাইট, হবে না। হ্যাঁ ভাই, এই অপশনটাই দরকার ভাই, মাইগ্রেটটাই দরকার। এটা আমার রিসেন্টলি খুব মানে লাগবে, এইটাই নিয়ে একটা কাজ একটা সামনে আছে। তো তো তাদের ডাটা স্টোরেজ নাকি ফুল, এখন হার্ড ডিস্ক তারা এক্সটেন্ড করবে আরো 2টা। হ্যাঁ, যদি মাইগ্রেশন করতে চায় আপনার ওই সিস্টেমটা অর্থাৎ ডিএসএমটা ফুল আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আপ টু ডেট বলতে ভাইয়া মানে হচ্ছে ওএসটা, অর্থাৎ আমাদের তো সিনোলজির এখন হচ্ছে ভার্সন হচ্ছে 7.2.3। ওটা যদি ধরেন মানে যে আমার 6, হ্যাঁ ভাই ফরম্যাটটা আপডেট থাকতে হবে। হ্যাঁ, আপডেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ট্রাই করব। তা নিয়ে আমি তাকে বলছিও
আপনি ডাটা ব্যাকআপ রাখেন, তারপরে আমরা কাজ করব। হ্যাঁ, ও ডাটা ব্যাকআপ রাখুক, রিস্ক না নিয়ে আমরা আপনি যেটা বলছেন ওইটা ট্রাই করে দেখবো যে কি হয়। আচ্ছা, এটা করা যায়। অবশ্যই অবশ্যই এটা ঠিক করার আছে, আগে আপনি আমাদেরকে ডাটাটা একটা একটু নক ব্যাকআপ দিবেন। রাখতে বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আরিফ ভাই, আপনার সাথে আমি এটা কন্ট্যাক্ট করবো না ভাইয়া, করার আগে। আমাদেরকে আরে- মেইল মেইল করে দিবেন, আমরা হচ্ছে এঙ্গেজ হওয়ার চেষ্টা করব। শিওর ভাই, শিওর। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। দীপ ভাই, আপনার আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি ভাই, মাসুদ ভাই। হ্যাঁ, কি অবস্থা ফারুক ভাই, কেমন ওটা- আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার তো 12 এর দুইটা ডিভাইস আছে। আমি নিয়ার ডিয়ারে একটা বসাইছি, আর একটা তো ডিসিতে বসাইছি। কিন্তু ভাই এটাতে একটু 12 একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি তো অনেকদিন থেকে ইউজ করতেছেন, আসলে মানে কি মানে প্রোডাক্টটা আসলে কিরকম একটু না, যদি। অ্যাজ এ ডিভাইস আমি একটু শেয়ার করি, এখানে হয়তো যে কয়জন আছেন। আমি একটা ঘটনা বলি যে মানে এই বক্সের যদি ডিউরেবিলিটি বলি বা ফাংশনালিটি বলি, আমি ছোট্ট একটা ঘটনা বলি যে আমরা একটা অফিসিয়াল ট্যুরে 3 দিনের ট্যুরে আমরা সিলেটে গিয়েছিলাম পুরো অফিস। তো ওই সময় আমার নিয়ার ডিয়ার ছিল তখন ইয়েতে মতিঝিল। তো ওইখানে ইউপিএস এ প্রবলেম হয়ে আমার ন্যাসটা বারবার শাটডাউন রিস্টার্ট এরকম, মানে 3 দিনের মধ্যে মনে হয় লাস্ট একদিন টানা 1-1.5 দিন ধরে হয়েছে এরকম। তো যেহেতু আমরা টোটাল অফিসের বাইরে সবাই, আর ওইটা আমার ছিল ডাটা আর্কাইভ, তো কি হলো, এটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেল। তো যেহেতু আমার 3 ইয়ার্স ওয়ারেন্টি ছিল, তো আমরা এসে দেখি যে আমার পাওয়ারের কারণে, তো আমি তো আর বলি নাই যে আমার পাওয়ারের কারণে সমস্যা। তো আমি এটা ওয়ারেন্টি ক্লেম করলে তখন যে মডেলটা ছিল সেটা প্লাস সিরিজ ছিল না, 8 এর একটা ডিভাইস ছিল। তো তখন সিনোলজি ওটা চেক করে ওরা প্লাস একটা সিরিজ সেপারেট বক্স, এটা মাদারবোর্ডে প্রবলেম হয়েছিল যেহেতু পাওয়ার ফ্লাকচুয়েট করেছে অনেকবার। তো সেপারেট একটা প্লাস সিরিজের একটা বক্স, 8 একটা বক্স দিছে পাঠায়। আমি ওই সিকোয়েন্স অনুযায়ী নাম্বারিং করে রাখছিলাম ডিস্ক গুলাকে। তো আমাকে বললো যে আমার ডাটা লস হওয়ার চান্সেস আছে, বাট আপনি যে সিকোয়েন্সে বসাইছেন ওইটা মনে রেখে সেম সিকোয়েন্সে বসান, দেখা যাক কি হয়। তারপরে না হলে সিনোলজি ইন্টারন্যাশনাল থেকে তখন আমাকে বললো যে দেখি তখন যদি লাগে আমরা সাপোর্ট ব্যবস্থা করা যেতে পারে। তো আল্লাহ করে নতুন প্রোডাক্ট আসলো, আমি সেম সিকোয়েন্সে ডিস্ক গুলো বসাইছি। বসানোর পরে খুব ভয়ে ভয়ে, কারণ অনেক আর্কাইভ ডেটা ছিল ওখানে, মেশিন অন করার পরে আলহামদুলিল্লাহ আমি মানে অ্যাজ ইট ইজ ডাটা পাইছি। তো আমি সেদিন থেকে সিনোলজি ইউজ করতেছি, মানে মানে কোনো ডাটা লস হয় না, হ্যাঁ বাস। কোনো ডাটা লস হয় নাই। আমি অবাক হয়ে গেছি যে সিনোলজি প্রোডাক্টের মাদারবোর্ড চেঞ্জ হয়ে গেছে, মডেলও চেঞ্জ মানে হয়ে ফুল গেছে, প্লাস সিরিজ ফুল মডেল ফুল মডেল চেঞ্জ হয়ে গেছে এবং ফুল ডিভাইস চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে। ডিভাইস চেঞ্জ হয়ে গেছে। তো আমি তারপর থেকে সিনোলজি ইউজ করি, এবং আমি ছোটখাটো মাঝে একটু ট্রেনিংও নিয়েছি বেশ কয়েকটা প্রোগ্রামে। তো আমি সামহাউ সিনোলজির নামটা আমার মুখে চলে আসছে, অ্যাজ পার ব্যাকআপ সলিউশন হোক আর আর্কাইভিং সলিউশন হোক। আমার সিনোলজি অনেক ভালো লাগে বলে আমার অফিসেই এখন 4টা আছে। 4টার মধ্যে এক্সপেনশন ইউনিট সহ 12-12-24 এক্সপেনশন ইউনিট সহ, এবং আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট, র্যামের একটা ইস্যু ছিল, যাই হোক আমি ওটা রিপ্লেস পেয়েছি। আই এম হ্যাপি ফর দা, মানে এই প্রোডাক্টের ডিউরেবিলিটি বলেন আর আফটার সেল সার্ভিসও আমার কাছে ভালো লেগেছে এই পর্যন্ত। তো আমার রিসেন্টলি একটা মানে রিকোয়ারমেন্টস আছে, যেটা আমি মানে ছোট করে বলি। আমার হচ্ছে গিয়ে সিনোলজিতে 10 টিবি, এই 12 টিবির ডিস্ক আছে, 16 টিবির ডিস্ক আছে। তো আমি যখন 12 টিবির ডিস্ক কিনি তখন হচ্ছে 2017 বা 19-এর দিকে মনে হয় 12 টিবি ডিস্ক কিনেছিলাম। তো তারপরে ওটাতে আমি রেড 5 করেছিলাম। তো পরে যখন ডিস্ক এক্সপেনশন করি তখন 16 টিবি দিয়ে 5টা ডিস্ক কিনে আমি এক্সপেনশন করি। তো ওই যে 5 ডে, মানে আমি তখন ওই মিক্স মোডের ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না, সিনোলজির যে SR
SCR বা SRC কিছু একটা রেড আছে। এসএচআর সিনোলজি SSR হাইব্রিড রিকোয়েস্ট। হ্যাঁ, হাইব্রিড রেড সম্পর্কে আমার অতটা জানা ছিল না। পরবর্তীতে আমি রেড ক্যালকুলেটরে যখন বসাই তখন দেখি যে আসলে হাইব্রিডটা এনাবল না করলে আমার প্রায় 20 টিবি জায়গা নষ্ট হচ্ছে। তো এখন আমি সেম বক্স আর একটা কিনেছি আমার নিয়ার ডিয়ারে বসানোর জন্য। তো আমি 5টা ডিস্কও কিনেছি। সব মিলায়ে আমি আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি এটা ভেঙে ফেলবো। এখন ভাঙতে গেলে ডাটা রেপ্লিকেশন করে আমার প্রায় 110 টিবি বা 120 টিবি ডাটা রেপ্লিকেশন করে আমার নতুন বক্সে নিয়ে আসবো, যেটাতে আমি রেট 0 করতেছি ডিউ টু আমার ক্যাপাসিটি বাড়ানোর জন্য নিয়ার ডিয়ারে। আপাতত যেহেতু আমার একটা নতুন বক্স, এখনো কোনো ডাটা আমি রাখি নাই, তো ওইটাতে আমি ডাটাটা শিপ করব। করে আমার এটা ভেঙে মিক্স মোডে রেট করব। করার সময় আমার যেহেতু এক্সপেনশন ইউনিট আছে 12টার মাদার ইউনিট আর 12টা হচ্ছে এক্সপেনশন ইউনিট। তো আমার একটা ভুল হয়েছে যে যেহেতু এক্সপেনশন ইউনিটের আলাদা একটা সেপারেট বক্স, আমার উচিত ছিল পুল 2টা করা, কিন্তু আমি সিঙ্গেল পুলের মধ্যে এক্সপেনশন ইউনিট এক্সপ্যান্ড করছি। তো এটা রিস্ক হচ্ছে গিয়ে যখন আমার সেকেন্ড বক্সে কোনো কারণে পাওয়ার বা কোনো ঝামেলা হয়, আমার টোটাল পুল উইল বি ইনফেক্টেড বা ইম্প্যাক্টেড যেটা বলা যায়। আমি এখন এটা ভাঙতে গেলে রেপ্লিকেশন করাটা আমার জন্য ওয়াইজ হবে কিনা, এক, ডাটাটা আমি রেপ্লিকেশন করে সেকেন্ড ডিভাইসে নিব, নতুন ডিভাইসে, যেটাতে রেট 0 করা। এখন আমি যখন ব্যাক করব ভেঙে, আমি আমার রেটটাকে যখন মিক্স মুডের হাইব্রিড রেট করলে আমি তখন এক্সপেনশন ইউনিটটাকে আলাদা পুলে নেব আর আমার মাদার বক্সটাকে একটা পুলে নেব, নিয়ে আমি এই রেপ্লিকেশনটাকে আমি আবার ব্যাক করে আনবো, কারণ এখানে আমার রেট 0-তে আমি 100 টিবি বানায় আমার ডাটা ব্যাকআপটা সরায় রাখতেছি শুধু ভাঙার কারণে। আমি যখন কাম ব্যাক করবো মাদারটাতে তখন আমার পুল 2টা হয়ে যাবে। তো আমি এই যখন আমি রেড 2টা পুলের কারণে কি কোনো প্রবলেম হবে আমি রেপ্লিকেশনটা যখন ফেরত আনবো? এটা আমার কোশ্চেন ছিল। না, সেক্ষেত্রে বস আপনি যখন নিয়ে আসবেন তখন হচ্ছে যে ধরেন আমার ভলিউম 1 পুল 1 পুল 2 তার এগেইনস্টে তো আমার ভলিউম ক্রিয়েট হবে। তা আমার ভলিউম 1 এ যখন আসবে আমি কতটুকু ডাটা রেপ্লিকেশন করি, ধরেন আমার হচ্ছে ভলিউম 1 এ হচ্ছে 10 টিবি আছে বাট আমি 11 টিবি রেপ্লিকেশন করছি বা ডাটা পাঠাই, তখন তো আর আমার ভলিউম ওভার স্পেস হয়ে যাবে। পাঠানোর ক্ষেত্রে কোনো ইস্যু হবে না, বা ডাটা যদি আমার স্পেস থাকে সেক্ষেত্রে আপনার ইজিলি চলে আসবে। আর ভাই আরেকটা জিনিস বললেন যে এক্সপেনশন ইউনিট আর হচ্ছে প্রাইমারি বা ইউনিট, যেটা আমাদের অলওয়েজ আমরা সাজেস্ট করি যেটা যে আমাদের এক্সপেনশন ইউনিট এবং হচ্ছে মূল কন্ট্রোলার, যেটা দুইটা দিয়ে আমাদের একই রিডে আমরা কিন্তু হার্ড ডিস্ক অ্যাড করতে পারবো, বাট আমরা সাজেস্ট করি হচ্ছে দুইটা আলাদা করার জন্য। যে আমার এক্সপেনশন ইউনিটে যে হার্ড ডিস্ক আমি ইউজ করতেছি ওটা দিয়ে একটা ফুল করার জন্য, আর হচ্ছে যে প্রাইমারি যেটা সেটা আলাদা। কোনো কারণে যদি আমার এক্সপেনশন ইউনিটের পাওয়ার অফ হয়ে যায়, যাতে করে আমার মূল যে কন্ট্রোলার ওটা চালু থাকে। যেমন আমার মূল কন্ট্রোলারে 12টা আছে, এক্সপেনশন ইউনিটে আমার 5টা আছে। তো সেই কারণে যদি এক্সপেনশন ইউনিট আমার কোনো কারণে পাওয়ার অফ হয়ে যায়, তখন তো রেড হিসাবে যে আমার রেড থাকার জন্য যে রিকোয়ারমেন্ট ওটা তারা থাকতেছে না, তখন আমার ভলিউম অথবা ফুলটা ক্রাশ দেখাবে। তো সেই ক্ষেত্রে আলাদা এক্সপেনশন ইউনিটে আলাদা ভলিউম করা বা ফুল করাটাই সবচেয়ে ভালো। আর ভাইয়া আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন ওটা আপনি করার আগে আমাদেরকে একটু নক করে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আপনাকে হেল্প করবো, বা কিভাবে করা যায় আমরা আপনাকে প্রসেস বা আমাদের লোক দিয়ে আমরা এটা করে দেব। জি জি, আমি যেহেতু নতুন কিনেছি আমি হয়তো এই সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহের মধ্যে এক্সিকিউট করব, কারণ 100 টিবি ডেটা তো আমি, হ্যাঁ 130 বা 125 টিবি ডেটা আমাকে রেপ্লিকেশন করতে হবে, প্লাস আবার ব্যাক করাইতে হবে রেড মিক্স মুডে নিয়ে আসলে। এখন এটা যদি খুব হাই মানে অতিরিক্ত রিস্ক হয়ে যায় তাহলে আমার 20 টিবি স্যাক্রিফাইস করতে হবে। মানে আমি দেখলাম যে আমার 20 টিবি জায়গা নষ্ট হবে যদি আমি রেড 5-এ থাকি, আর মিক্স মুড করলে আমি এক্সট্রা এই 20 কমে টিবি আসে জায়গাটা পাবো। হ্যাঁ
অনেক 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 ডিসকাস করে নিয়ে আসবেন। কিন্তু কনসিডারিং দা রিস্ক ফ্যাক্টর এই আর ইয়েটা একটু চেক করে আমাকে মানে পুল দুইটা হয়ে যাবে, দুইটা আগে ছিল সিঙ্গেল পুল, এখন পুল হয়ে যাবে দুইটা। দুইটা এখন হ্যাঁ, এখন এই দুইটা পুলের মধ্যে আমি রেপ্লিকেশন আবার ব্যাক করে আনতে পারবো কিনা এটা একটা চ্যালেঞ্জ আছে আমার জন্য। তো আমিও ঠিক আজকে আছে। ওই যে প্রযুক্তির একটা টিমের সাথে বসছিলাম, যদিও ওরা খুবই মানে একটু ইয়ে, আমি ওদেরকে কয়েকটা টাস্ক দিয়ে দিছি, ওনারা আমাকে ফিডব্যাক জানালে আমি ওইভাবে আর কি ওয়ার্ক প্ল্যান সাজাবো। ঠিক আছে। আর কোনো ইস্যু থাকলে আমাদেরকে জানান, আমি আপনাকে সমস্যা হবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ইউর থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আর কোনো ভাইকে আর কোনো ইস্যু বা কোনো কিছু জানার আছে কি? মেহেদী ভাই, সবার উদ্দেশ্যে 2 মিনিট একটু যদি কথা বলতেন তাহলে ভালো হইতো। আরে মেহেদী ভাই কি আছে? তাহলে হচ্ছে আমরা শেষ করে দিব 1 মিনিটের ভিতরে। ভাইয়া তো আছে মনে হয়। আচ্ছা, আমি ভাইকে আরেকবার নক দিচ্ছি। ভাইয়া, সবার উদ্দেশ্যে 1 মিনিট কথা বলেন, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপরে ওই যে সবাই বসে রয়েছে আপনার জন্য, ধন্যবাদ দিয়ে দেন। আমি কিন্তু রেকর্ডে দেখে সবার মারুতি স্পিকার ওপেন করে কথা বলতেছে। ধন্যবাদ দিয়ে দেন সবাই। আশা করি আপনারা আজকে যে সেশনটা করলেন এটা আপনাদের জন্য খুব ফ্রুটফুল হবে। কি ছিল যে ইউজ করি কিন্তু এটা যে বিজনেস সিকিউরিটি ব্যাপারে এটা অনেকে দাঁড়িয়ে অথবা দাঁড়িয়ে না এটা এফেক্টিভনেস কতটুকু এটা নিয়ে আমাদের অনেকের হয়তো গ্যাপ থাকতে পারে। তো আশা করি আজকে ফারুকের যে সেশনটা হয়েছে এখানে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর ফার্দার যদি কোনো হেল্প লাগে বা কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে তো ফারুক এবং আলিফ তো আছি আপনাদের সাথে। তো আশা করি আপনাদের যারা সিগনোলজি ইউজ করেন, যেসব ক্লায়েন্টকে দেওয়া আছে বা যারা নিজেরাও ইউজ করেন, তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। কারণ এখন যে সাইবার সিকিউরিটি যে ইস্যু আছে এখানে বেসিক জিনিসগুলো আমরা অনেক সময় অ্যাপ্লাই করি না। সো যেটা আমার অলরেডি এখানে আছে তো সেটাকে অ্যাপ্লাই করে ফেলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো ওই ভাই আশা করি আপনারা সবাই এই সেশনে খুব উপকৃত হয়েছেন এবং সামনে আপনারা আমাদেরকে আরো নক করবেন যাতে এই জিনিসগুলো আমরা প্রপারলি সব কাস্টমারকে সিকিউরিটি অ্যাওয়্যার করে এটাকে এনেবল করে দিতে পারি ফর দ্য গুড অফ সেফটি আর কি। সো আমি এখানে বিদায় দিচ্ছি। আশা করি সামনে আপনাদের সাথে আরো ওয়ার্কশপে দেখা হবে। থ্যাংক ইউ ভাই। তাহলে সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন কোনো আপনাদের কোনো যদি আইডিয়া জেনারেট হয় আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাল্লাহ আহ, যদিও না যদি না জানি সেই ক্ষেত্রে ওইমের সাথে কথা বলে আমরা আপনাদেরকে প্রপার ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আরিফ, আমি তাহলে লিভ নিচ্ছি যদি কারো আর কোনো কথা নেই। রেকর্ডিংটা একটু সবাইকে একটু পুষাই হ্যাঁ, দিও, হ্যাঁ আরিফ। ওইটা মেসেজে থাকবে, চ্যাটে থাকবে, ওইখান থেকে সবাই দেখতে পাবে। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আর সবাই সবার থট শেয়ার করার জন্য। আর নেক্সট আপনাদের যদি কোনো থট থাকে বা আপনারা যদি কোনো চান যে আমরা আমরা চাইলে আমরা এভরি উইক আমরা একটা হচ্ছে জেনারেল ডিসকাশন করতে পারি অ্যাবাউট সিনোলজি, যে আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করতেছি বা আমাদের নেক্সট আমরা কিভাবে একটু সিনোলজিকে আমরা আরো ইউটিলাইজ করতে পারবো, আরো কিভাবে ইউজ করতে পারবো। তো সেই প্ল্যান যদি আপনাদের কাছে থাকে তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আমরা এটাকে হচ্ছে ইনহ্যান্স করবো আরো ভালোভাবে। আর থ্যাংক আরেকটা ইউ। হচ্ছে আমাদের আমাদের ওই যে সিনোলজি সাপোর্ট সার্ভিসে একটা প্রিসিডেন্ট সাপোর্ট সার্ভিস একটা গ্রুপ আছে, ওখানেও যদি আপনাদের কোনো সমস্যা হয় ওখানের মধ্যে শেয়ার করলে আমরা ইমিডিয়েটলি ওটা রিজলভ করার ট্রাই করি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে সেশনটা শেষ করতেছি। ওয়ালাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম।